আমন্ত্রণ সবাইকে সালাম স্টিল নিবেদিত আর টিভির প্রতি মঙ্গলবারের আয়োজন গণতন্ত্রের সংলাপে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, প্রায় ২০০০ কিলোমিটার দূরে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই দেখা দেয় অনৈক্য। পশ্চিম পাকিস্তানিদের প্রথম আগ্রাসন আসে বাংলা ভাষার ওপর। সংখ্যাগরিষ্ঠতার বিপরীতে দাঁড়িয়ে ঊর্ধ্বকেই ঘোষণা করা হয় পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। শুরু হয় ভাষার জন্য আন্দোলন, আর এই ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশ রাষ্ট্রের রূপরেখা। সেই রূপরেখায় আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সাংবিধানিকভাবে বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। তবে বিজয়ের ৫৩ বছর পরেও ফিরে আসছে ৭২ বছর আগের সেই প্রশ্ন, বাংলা কি সত্যিকার অর্থেই পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা? সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার কি করা গেছে বাধ্যতামূলক? কি বলছে ৫২ চেতনা? রাজনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, গণতন্ত্র নাকি শুধুই ভাষা? এমন নানান প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় অমর একুশের বার্তা কি। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক কবি আসাদ মান্নান, কবি ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি হাসান হাফিজ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ডক্টর হাকিম আরিফ। দর্শক, আজ আলোচনার মাঝে থাকবে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের অনুষ্ঠান মালার সরাসরি সম্প্রচার। অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয়ে অমর একুশের বার্তা কি। প্রথমে শুরু করতে চাই কবি আসাদ মান্নান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন এবং সাবেক সচিবও ছিলেন। আপনি বলুন যে অর্থাৎ আমাদের প্রায় ৭০ বছর হয়ে গেল ভাষা আন্দোলন, এবং আজকে আমরা পালন করছি দীর্ঘদিন পর ভাষা আন্দোলনের সেই চেতনাটা আসলে কী ছিল, একুশের চেতনাটা কী ছিল আমাদের? ধন্যবাদ সেলিম ভাই। ২১ মানেই তো আমাদের মুক্তির একটি দরজা, যেটি বন্ধ করে দিতে চেয়েছিল পাকিস্তানি শাসকবৃন্দ। আমাদের সার্বিক মুক্তি বলতে যেটা বোঝায়, অন্তরের মুক্তি, স্বপ্নের মুক্তি, আকাঙ্ক্ষার মুক্তি, সব কিছু তো ভাষার মধ্য দিয়েই একজন মানুষের মনে জাগে, ব্যক্তির। সেই ভাষাকে যখন রুদ্ধ করবার চেষ্টা হলো, তখনই আমাদের সেই তরুণেরা ১৯৫২ সালে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তার সঙ্গে যুক্ত হয়েছে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতি কর্মী, সংস্কৃতিজন, সকলে মিলে এই যে একটি মুক্তির সোপান তৈরি করে দিয়েছে। সেই সোপান ধরেই তো আমরা বিভিন্ন ধাপে লড়াই, সংগ্রাম, আন্দোলন করে করে ৭০ সালের নির্বাচন, ৭১-এর ৭ই মার্চ, তারপর ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতার সংগ্রাম, যুদ্ধ যাকে বলে, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এই সব কিছুর উৎস ২১ ভাষা আন্দোলন। তাহলে আমরা বুঝতে পারি যে ভাষার যে শক্তি, সেই শক্তি আমাদেরকে সবসময় যাবতীয় অন্যায়, অগণতান্ত্রিক, অশুভের বিরুদ্ধে দাঁড়াবার জন্যে শানিত করে, জাগ্রত করে। এটি মূলত ২১-এর মূল, আমাদের চেতনা, চেতনার মূল। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে যাচ্ছি প্রফেসর ডক্টর হাকিম আরিফ, আপনি বলুন যে আমাদের ২১-এর চেতনার কথা তো তিনি বলবার চেষ্টা করলেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কেন, আপনি তো ভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে সেখানে আছেন, কেন সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা গেল না? আপনি জানেন যে ১৯৮৭ সালে একটি আইন করা হয়েছিল, যেটা ছিল আমাদের, সে আইনটি ছিল সর্বস্তরে বাংলার প্রচলন আইন। তারপরে অর্থাৎ বিদেশি করেসপন্ডেন্ট ছাড়া, অর্থাৎ যোগাযোগ ছাড়া সর্বক্ষেত্রে বাংলার ভাষার প্রচলনটি থাকবে, যেখানে সেই কথাটি ছিল। কেন সেটি করা গেল না এখন পর্যন্ত? অর্থাৎ যখনই ২১শে ফেব্রুয়ারি আসে বা অমর ভাষা দিবস আসে, তখন এই বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু কার্যত কেন সে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না? জি, বিষয়টি নিয়ে আমি একটু
ভিন্নভাবে দেখতে চাই। বাংলা ভাষা ব্যবহার করেন সরকার এবং জনসাধারণ, সুতরাং বাংলা ভাষা প্রচলনের স্বার্থে বিষয়ে সরকার এবং জনসাধারণ উভয়ই কিন্তু জড়িত। আমরা দেখব যে 1952 সালের ভাষা আন্দোলনের পর থেকে শুরু করে 1999 সাল পর্যন্ত এটি ছিল ভাষা দিবস, শহীদ দিবস। আমরা এখন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। সুতরাং আসলে সারা বিশ্বে, বাংলাদেশে তো অমর ভাষা। জি জি। তো এখন প্রশ্নটি হচ্ছে যে অমর শহীদ দিবস যেটাকে এখন বলি যদি আমরা সরকারের দৃষ্টিকোণ থেকে বলি, বাংলা ভাষা প্রচলনের ক্ষেত্রে কিন্তু সরকার সবসময় সচেতন এবং আন্তরিক। তার নানা রকম বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আপনি বলেছেন যে 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন করেছিল। তারপরে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাবাকো বলে একটি আছে, উইং আছে, যেখানে বাংলা ভাষা বাস্তবায়ন কোষ, এই কোষের কাজ হচ্ছে সরকারি আইনগুলো যেগুলো ইংরেজিতে আছে সেগুলো বাংলায় করা, পাশাপাশি প্রশাসনিক পরিভাষা তৈরি করা। আপনি দেখবেন সরকারি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু বাংলায় পাঠদান করা হয়, লেখা হয়তো কোনো কোনো বিষয়ে হয়তো ইংরেজিতে লেখা হয় না। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য যে সাইনবোর্ডগুলো আছে, আমি সেই বিষয়টিকে কেন আমরা এখনো বাংলায় করতে পারলাম না? অর্থাৎ আমরা ভারতেও দেখেছি, কলকাতায় দেখেছি যেখানে উপরে বাংলা, নিচে ইংরেজি থাকে, তারপরে হিন্দি থাকে, কিন্তু আমরা এই বিষয়টিকে কেন করতে পারলাম না, সার্বজনীন করতে পারলাম না? আমি সেই দৃষ্টিকোণ থেকে আসছি যে সরকারের কিন্তু একটা আন্তরিকতা আছে, কিন্তু সবসময় আছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে জনসাধারণ যারা ব্যবহার করবে, যারা ভাষার জন্য জীবন দিল, এখনও উত্তর প্রজন্মের দিকে যদি তাকায় একটি ঔপনিবেশিক মানসিকতা রয়েছে। যে মানসিকতার কারণে আপনি দেখবেন বেসরকারিভাবে বাংলার প্রচার এবং প্রসার যেন কমে যাচ্ছে। কেন বলি, আপনি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে প্রায় 100টিরও বেশি, আপনি কোথাও দেখবেন না বাংলা ভাষার প্রচার প্রসার, বাংলা সাহিত্যে বা বাংলা বিভাগ আছে, সেটি কিন্তু নাই। আপনি দেখেন সরকারি সব বিশ্ববিদ্যালয়, ব্যাংকে কিন্তু আপনার বাংলাতে ফাইল লেখা হয়, সরকারি সব অফিসে বাংলাতে ফাইল লেখা হয়, কিন্তু আপনি বেসরকারিভাবে যে ব্যাংক গড়ে উঠেছে, যে বিমা গড়ে উঠেছে, যে এনজিও গড়ে উঠেছে, কোথাও কিন্তু বাংলা পাবেন না। এবং আপনি দেখবেন বেসরকারিভাবে যে এই আপনার যেটা কিন্ডারগার্টেন গড়ে উঠেছে, শিশুদের প্রথম শিক্ষার ভিত্তি, সেখানে কিন্তু বাংলার প্রচলন নাই। তাহলে বিষয়টা কি? একটা সাবজেক্ট হিসেবে বাংলা থাকে যদিও সেখানে, সেটার মধ্যে কিন্তু আন্তরিকতা নাই। অনেক ইংলিশ মিডিয়ামের না, আমার প্রসঙ্গ যে সাইনবোর্ডগুলো কেন গড়া গেল না, এটাগুলো একটা বিষয়। তাহলে আমি বলতে যাচ্ছি যে আপনি দেখেন এই যে মানসিকতা, যে আমার মধ্যে আমি সাইনবোর্ডে যদি আমি ইংরেজিতে লিখে রাখি, আমি মনে করছি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রেতারা আসবে এবং মুগ্ধ হবে তারা ইংরেজি সাইনবোর্ড থেকে। বিষয়টা কিন্তু ঠিক না। বাংলাদেশে সারা বিশ্ব থেকে কতজন মানুষ আসে? না, এটিকে আইনের ভিতরে পড়ে না যে অবশ্যই আইনের মধ্যে পড়ে, তাহলে এটিকে ইমপ্লিমেন্ট রাষ্ট্র করতে পারে না? অবশ্যই করতে পারে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিষয়টি যত না আইনের, যত না হাইকোর্টের, তত তার চেয়ে বিষয় হচ্ছে বিবেকের বিষয়টি, ধারণার বিষয়টি। আমি যদি অনুভব করি যে এটি আমার ভাষা, এই ভাষার জন্য না, রাষ্ট্রের সবকিছুকে বিবেকের উপর ছেড়ে দেওয়া যায় না? অবশ্যই না, কিন্তু এর জন্য একটা রেগুলেশন তো থাকতেই হবে। রেগুলেশন কিন্তু আছে। আপনি দেখবেন যে প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি আসলে বা ফেব্রুয়ারি মাস আসলে সিটি কর্পোরেশন থেকে কিন্তু আপনার আইন জারি না, আমি সেটাই বলতে চাই যে সিটি কর্পোরেশন কিন্তু আপনি জানেন যে সাইনবোর্ডের একটা পরিমাপ আছে, তার উপরে তারা ট্যাক্স কালেকশন করে। সেই সিটি কর্পোরেশন যদি শর্ত জুড়ে দেয় তাহলে কেন সেটি সম্ভব নয়? অবশ্যই শর্ত তো জুড়ে দিচ্ছে। যেমন আপনি বলি 21শে ফেব্রুয়ারি আসলেই বা ফেব্রুয়ারি মাস আসলে বলে যে আপনার সাইনবোর্ডগুলো ইয়েতে লেখেন, বাংলায় লেখেন, পাশে একটু ইংরেজিতে লিখবেন, এবং সেটা পালন করা হয়। কিন্তু দেখবেন এই ফেব্রুয়ারি মাস চলে গেলেই কিন্তু আবার সেই রকম ইংরেজিতে চলে আসে। তার মানে কি, আমার মনের মধ্যে ভাষাটি নেই, আমার মনের মধ্যে এক ধরনের আপনার আছে, বিশ্ব নাগরিক হওয়ার একটা ধারণা আছে, সে কারণে আমি ইংরেজি শিখতে চাই। আমার সন্তানকে আমি বাংলা মিডিয়ামে না পড়ে আমি ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি। সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবার সময় এসছে। আমার নিজের মধ্যে যদি পরিবর্তন না আসে, আমি 21শে ফেব্রুয়ারি করলেও রাষ্ট্রের তো দায়িত্ব থেকেই যায়, সেই জায়গাটা আমরা লক্ষ্য করছি না। তার দায়িত্ব পালন করছে। রাষ্ট্র কিন্তু আপনার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করেছে, রাষ্ট্র কিন্তু বাংলা একাডেমি করেছে, রাষ্ট্র কিন্তু বাংলা ভাষা, সেটা 1955 সালে বাংলা একাডেমিটা হয়েছে। এবং যেখানে আমি এখন হাসান হাফিজের কাছে যাই যে আপনি জানেন যে 1952 সালে ভাষা আন্দোলনের পরে কিন্তু যে বিষয়টি ঘটলো সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের একটি বিশাল উন্মেষ ঘটলো, এবং স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন, এবং এই যে 71 থেকে 52 থেকে 71 পর্যন্ত সর্বক্ষেত্রে সংস্কৃতি ক্ষেত্রে একটি বিপ্লব ঘটেছে, সাংস্কৃতিক আন্দোলন হয়েছে। আমাদের সাহিত্য, শিল্প, সকল ক্ষেত্রে উপন্যাস, সবকিছু একটি বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। সেখানে হাসান হাফিজুর রহমানের মতো কবির আবির্ভাব হয়েছে, অনেক বড় বড় কবি যারা এসছেন, লিখেছেন তারা কবিতা। সেই জায়গাটিতে সংস্কৃতির বলয়ের ভিতরে আপনি কীভাবে বিশ্লেষণ করলেন বর্তমান প্রেক্ষাপটে?
ধন্যবাদ। স্বাধীনতার পরে কিন্তু আমরা একটা নবজাগরণ দেখতে পেয়েছিলাম। সর্বক্ষেত্রে যে পরিভাষাগুলি তৈরি করা হচ্ছিল, একসময় বাংলা একাডেমিতে বিদেশিরা বাংলা শিখত, সেটা কিন্তু এখন লোপ পেয়ে গেছে। তারপরে পাঠ্যপুস্তক বিভাগ ছিল, বহু পাঠ্যপুস্তক সেখানে অনুদিত হয়েছে, ইংরেজি থেকে বাংলায় হয়েছে, অন্য ভাষা থেকে অনুদিত হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখব যে এখন স্তীমিত হয়ে গেছে। আর আপনি যেটা বললেন সাইনবোর্ডের কথা, সেটা আমি জানি। এটা সিটি কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্স নেয় সেখানে কিন্তু এটা দেওয়া আছে যে বাংলায় সাইনবোর্ড হতে হবে। এবং এইটার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কয়েক বছর আগে অ্যাকশন নিয়েছিল অনেক, কিন্তু তারপরে আর নিচ্ছে না। এটা যে হাকিম আরিফ সাহেব যেটা বললেন যে এই ফেব্রুয়ারি মাস এলেই আমরা কিন্তু একটা মায়া কান্না করি, কিন্তু ভাষাকে আমরা ভালোবাসি না, শ্রদ্ধা করি না, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখন এটা তো আইন দিয়ে, তারপরে পুলিশ দিয়ে তো এটা বাস্তবায়ন করে। আমার ভিতরে যদি সেই বোধটা জাগ্রত না হয়, আমার যদি সত্যিকারের চেতনাটা না হয়, আমার যদি দেশপ্রেমটা না থাকে, আমার যদি সদিচ্ছাটা না থাকে, তাহলে তো এটা রাজনৈতিক দলও করতে পারবে না, পুলিশও করতে পারবে না, প্রশাসনও করতে পারবে না। সেই বোধটা আমাদের উত্তর প্রজন্মের মধ্যে যদি আমরা সঞ্চালিত করতে পারি। কেন হলো না সেই বোধটা? যেখানে ৭১-এর মুক্তিযুদ্ধ হলো, ৫২ থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের বাঁকে বাঁকে আন্দোলনগুলো হয়েছে, জাতীয়তাবাদ আন্দোলনগুলো হয়েছে, সেখানে কেন এটি করা গেল না? ধারাবাহিকতাটা, একটা গণতান্ত্রিক একটা যে চর্চা, সেটা ব্যাহত হয়েছে। ফলে রাজনৈতিক যেই ব্যাপারটা থাকা দরকার, সব কিছুর মূলে তো রাজনীতি, রাজনৈতিক অঙ্গীকারটা যদি থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব। আপনি দেখবেন, আপনি ভারতে যান, আপনি দক্ষিণ ভারতে যদি যান, ওরা হিন্দি জানে কিন্তু হিন্দি বলবে না, ওরা নিজের আঞ্চলিক ভাষা। আপনি ফ্রান্সে যান, ইংরেজি জানে কিন্তু বলবে না, তাই না? সেই সাজাত্য বোধটা কিন্তু, একটা জাত্যাভিমান কিন্তু একটু দরকার আছে। যদিও আমরা আন্তর্জাতিক, কিন্তু আগে তো আমাদের প্রথমে জাতীয়তাবাদী হতে হবে, তারপরে আমরা আন্তর্জাতিক হব। এবং ইংরেজি ভাষার সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, এটা গ্লোবাল একটা ভিলেজে আমরা বাস করি, ইংরেজি আমাদের জানতে হবে, অন্য ভাষাও জানতে হবে, কিন্তু নিজের ভাষাকে কখনো উপেক্ষা করে নয়। আচ্ছা, তাহলে এই যে সাংস্কৃতিক ক্ষেত্রে যেটা বড় ধরনের বিপ্লব ঘটেছিল ৫২ ভাষা আন্দোলনের পর থেকে, আমি যে নামগুলো উচ্চারণ করলাম, আমরা এখনো মনে পড়ে কবি শামসুর রহমানের কবিতা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। এই যে আবেগ, মানে একটি স্ফুরণ ঘটেছে, বিস্ফোরণ ঘটেছে, একটি একইভাবে হাসান হাবিবুর রহমানের কবিতার ভিতরে বিস্ফোরণ ঘটেছে। সেই জায়গাটিকে আমরা কেন, আমাদের একটা বিরাট সম্পদ হলো আমাদের বড় কবি ছিলাম, কবি আপনি জানেন, দরিমালাতে ছিলেন, সেই জায়গাটিতে আমাদের বড় সম্পদ হচ্ছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। বহু জাতির কিন্তু এটা নেই, ভাষা আন্দোলনের ঐতিহ্য নেই, মুক্তিযুদ্ধ নেই। ফলে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে, কিন্তু আমরা সেটার ধারাবাহিকতাটা রক্ষা করতে পারিনি এবং আমরা উৎকর্ষটা অর্জন করতে পারিনি। অবশ্যই আশাবাদী আমি, একসময় আমাদের নিশ্চয়ই বাংলা ভাষায় ধ্রুপদী সাহিত্য রচিত হবে, এবং আমাদের দেশে অনেক লেখক আছেন যারা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, একাধিক বাংলা সাহিত্যে ছিলেন। আমরা সেভাবে অনুবাদের মাধ্যমে এটা আমরা পৌঁছতে পারি নাই। রবীন্দ্রনাথ কিন্তু এত কষ্ট করেছিলেন সেই সময় গীতাঞ্জলি নিয়ে, কবি ইয়েটসের সহায়তায়, কিন্তু সেই কালে জাহাজে করে গিয়ে বিলেতে গিয়ে, তাই না, সেই সময় তো কিছুই ছিল। হ্যাঁ, তো এখন আমাদের এত সুবিধা, এখন আমাদের হাতের মুঠোয় পৃথিবী আছে, কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু এগোতে পারছি না, আমরা এখন অন্যদিকে এগোচ্ছি। না, তাহলে আপনি যেটা বললেন, অনেকে বলবো চেষ্টা করি যে কেন তাহলে অনুবাদ সাহিত্যটা সংকুচিত হয়ে আসলে, এই কারণটা কি? এটার জন্য আলাদা অনুবাদ একাডেমি, যেমন বাংলা একাডেমি থেকে বিস্তৃত পরিসর অনুবাদ হতো, আমরা জানি, আপনি ছিলেন, সংকুচিত হয়েছে, বিশাল অনেক সাহিত্য অনুবাদ হতো এবং অনেক বইগুলো অনুদিত হতো, সকলে পৌঁছতো। সেই জায়গাটা আমরা মোটা দাগে অনুবাদ বলতে ইংরেজি বুঝি, কিন্তু এর বাইরেও তো ভাষা আছে, চাইনিজ ভাষা আছে, স্প্যানিশ ভাষা আছে, ফরাসি ভাষা আছে। আসলে আমি একটু যোগ করতে চাই যে বাংলা একাডেমির তো অনুবাদ বিভাগ একটা আছে। তো এই যে বাংলা একাডেমি এত নানাবিধ ইয়ের মধ্যে জড়িয়ে আছে, অনুবাদটা আসলে, অনুবাদের জন্য স্বতন্ত্র একাডেমি দরকার, আসলে ইনস্টিটিউট অনুযায়ী মনোযোগ দেয়নি। তো যেটা হচ্ছে আলাদা একটা একাডেমি হওয়া উচিত। কেন পারলাম না অনুবাদ একাডেমি, এই যে কেনটি, এটি কিন্তু আজকে ৭৪-৭৩ বছর ধরে কিন্তু আমরা করছি। তার মানে হচ্ছে আমাদের চেতনার মধ্যে কিছু ঘাটতি ছিল, এবং সেই ঘাটতির আপনার দিয়ে আপনার কোনো কিছু ঢুকেছে, অবিশ্বাস ঢুকেছে। কারণটি হচ্ছে ভাষার সাথে কিন্তু একটা অর্থনীতির সম্পর্ক জড়িত আছে। এখন ধরেন, আমি যদি মনে করি আমার সন্তানকে যদি আমি ইংরেজি মাধ্যমে পাঠাই এবং সে যদি ইংরেজিতে পড়ে, তাহলে সারা বিশ্ব নাগরিক হবে, তার চাকরি বাজার। বিষয়টা আমি যেখানে বলতে যাচ্ছি হাকিম আরিফ, যে অর্থনৈতিক সম্পর্ক আছে, যেটি হাসান হাবিব বলেন, যেটা গ্লোবালে যে যুগে বাস করছি, সেই ক্ষেত্রে যে ছেলে ইংরেজিতে শিখবে, মেয়ে ইংরেজিতে পড়াশোনা করবে, কোনো সমস্যা নেই, কিন্তু চেতনাগত জায়গাটা, বাঙালির রাষ্ট্রের ভিতরে অভ্যন্তরে চেতনার যে জায়গাটা থাকবার কথা ছিল, বাংলা বাঙালিত্ব, যেখানে
এখানে বায়ান্নের ভাষা আন্দোলন, অহংকারের ব্যাপার। অসংখ্য মানুষ অবশ্যই, শহীদ হয়েছে, নিঃসন্দেহে আমাদের অহংকারের 69 বিষয়। গণঅভ্যুত্থান হয়েছে, 64 আন্দোলন, শিক্ষা আন্দোলন হয়েছে, 62 শিক্ষা আন্দোলন হয়েছে, তারপরে ভেতর দিয়ে এটা কেন হলো? এটা আমাদের অহংকারের বিষয়, আমাদের অস্তিত্বের বিষয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে, মানুষ মধ্যে অহংকার থাকবে, মানুষের অস্তিত্বের মধ্যেও থাকবে, কিন্তু মানুষ যখন বাস্তববাদী হয়, আমি আমার ভাষাকে কোথায় নিয়ে যেতে পেরেছি? আমি আমার ভাষাকে, আমি কি বিশ্ববিদ্যালয়ের ভাষা করতে পেরেছি? আমি আমার ভাষাকে কি আমি বাণিজ্যের ভাষা করতে পেরেছি? আমি আমার ভাষাকে প্রযুক্তির আমি ভাষা করতে এখানেই পেরেছি? আসবো, আমরা একটু সরাসরি যাই। আমরা সরাসরি যেতে চাই পলাশীর চত্বরে, যেখানে আছেন আমাদের সহকর্মী খান আলামিন। আলামিন, প্রথম প্রহরের প্রস্তুতি সম্পর্কে আপনি বলুন, কি অবস্থা সেখানের? কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থাটা কি বর্তমান? প্রথম প্রহরের যে প্রস্তুতি, সেটি তো শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে সেখানে নেওয়া হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পরই সর্বসাধারণের জন্য শহীদ মিনারের যে চত্বর রয়েছে সেটি খুলে দেওয়া হবে। আমরা এখন আছি জগন্নাথ যে হলটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলের পাশে যে সড়কটি রয়েছে সেখানে। এখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারাই এখন অবস্থান করছেন। আমরা একটু দেখাবো তাদের অবস্থানটি। তো তাদেরকে এখানে প্রথমত আসতে দেওয়া হয়েছে। একেবারে বাইরের যারা শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আসবেন তাদেরকে এখনো পলাশীর যে চত্বর রয়েছে, পলাশীর যে মোড় রয়েছে সেখান থেকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ আরও যারা রয়েছেন, তারা শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করার পরই সাধারণ মানুষকে পলাশীর চত্বরটি খুলে দেওয়া হবে। সেই বিষয়টি এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সেই সময়টি হয়তো দেখা যাবে যে সাধারণ মানুষের যেই ঢল, অমর একুশের যেই শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে তারা আসছেন, সেই ঢলটি আমরা তখনই লক্ষ্য করতে পারবো। এখন শুধুমাত্র যেটি আমরা দেখাচ্ছি, যেমন একটি ব্যানার আমার সামনে রয়েছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে যতগুলো ব্যানারে আমি লক্ষ্য করতে পারছি, কোনোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের পক্ষ থেকে এসেছে, কোনোটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের, কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যেই ছাত্র সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র কেন্দ্রিক যে বিভিন্ন সংগঠন রয়েছে, তারাই মূলত এখন এখানে অবস্থান নিয়েছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা শহীদ মিনার প্রাঙ্গণে যে মাইক স্থাপন করা হয়েছে, যেখান থেকে শ্রদ্ধা নিবেদনের বিষয়গুলো ঘোষণা করা হচ্ছে, সেখান থেকে আমরা শুনতে পেরেছি যে এখন পর্যন্ত কারা কারা এসে শ্রদ্ধা নিবেদন করার জন্য উপস্থিত হয়েছেন শহীদ মিনার এলাকায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়তো এখন উপস্থিত হননি, তাদের নামটি ঘোষণা করা হয়নি, কিন্তু এর বাইরেও আমরা শুনছি যে মন্ত্রী পরিষদের বিভিন্ন সদস্যরা এসেছেন, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিরা এসেছেন, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনাররা এসেছেন, বিভিন্ন দপ্তরের সিনিয়র কর্মকর্তারা, ইতিমধ্যে কি তারা সমাবেত হয়েছেন যারা পুষ্পস্তবক অর্পণ করবেন? সেই বিষয়গুলো যেটি বলছিলাম যে সমবেত হয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে তার কাছাকাছি যে সমাবেশটি, সেটি এখন পর্যন্ত খুব বড় আকারে হয়নি। কারণ বললামই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বিভিন্ন সংগঠন রয়েছে কিংবা শিক্ষক ছাত্র রয়েছেন, তারাই এদিকে এসে সমবেত হয়েছেন। আলামিন, আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন, একটি বিরতিতে আমাদের যেতেই হচ্ছে। দর্শক নীতির ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় অমর একুশের বার্তাকে। ফিরছে আলোচনায়। আমরা এখন যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে।
প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তার গাড়ি বহরের দিকে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। অন্যান্যর মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আরও উপস্থিত আছেন জনাব কর্নেল মোহাম্মদ ফারুক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সামন্তলাল সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সমাজ কল্যাণ মন্ত্রী এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু এমপি সহ অন্যান্য জাতীয় সংসদের প্রতিনিধিবৃন্দ। এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় ডেপুটি স্পিকার সহ জাতীয় সংসদের অন্যান্য কর্মকর্তা। এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা এতক্ষণ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি সম্প্রচার দেখলাম ২১-এর প্রথম প্রহরে। আমরা এবার যাচ্ছি মূল আলোচনায়, অমর ২১-এর বার্তা কি। আমি আবারও যাচ্ছি কবি আসাদ মান্নান, আপনার কাছে আমি যাচ্ছি যে এই যে চেতনার কথা আমরা বলেছি এবং আমরা বলেছি যে আমরা সবাই আলোচকরা বললেন যে ধারাবাহিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, বাঙালি জাতীয়তাবাদের জাগরণের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটি পেয়েছি। কিন্তু অনেকে বলবার চেষ্টা করেন যে ২১-এর যে একটি বার্তা আছে, যে ২১-এর যে চেতনাগত বা দার্শনিক যে ভিত্তিটা, সেই ভিত্তিটা কি রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করতে আমরা পেরেছি সর্বস্তরে? ধন্যবাদ। রাষ্ট্র তো একটি যন্ত্র,
এর পেছনে যারা আমরা মানুষ দেখি, তারা যদি সে যন্ত্রকে নিজের মতো করে প্রকৃত অর্থে আইন, বিধিবিধান এবং সকলের অংশীদারিত্বের মধ্য দিয়ে যদি তাকে প্রয়োগ করা না হয়, তাহলে তো সেই রাষ্ট্র তো সেভাবে বিকশিত হবে না। রাষ্ট্রের যে ধর্ম, রাষ্ট্রের যে মর্ম, এটি তো জনগণকে ধারণ করতে হবে। জনগণই তো তার মূল শক্তি। জনগণের জন্যই রাষ্ট্র। জনগণের জন্যই আমরা দেখি যে জনগণই এই ২১-এর ধারণ করেছে, ২১-এর জন্ম দিয়েছে, সব কিছু জনগণ। সেই জনগণকে উপেক্ষা করে বা জনগণকে বাদ দিয়ে তো রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্র থাকে না। আরেকটি প্রসঙ্গ আমি উত্থাপন করতে চাই, সেটি হচ্ছে যে যে জাগরণটি হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, পরবর্তী পর্যায়ে কেন এই বিভাজনটা হয়ে গেল? অর্থাৎ দুটো ধারায় বিভাজিত হলো সেই জাতীয়তাবাদের চেতনাগুলো। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ের পর আমাদের যে নতুন বাংলাদেশ রাষ্ট্রের যে যাত্রা শুরু হয়েছে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করবার পর যে রাজনৈতিক যে সংকট বলি, বিভাজন বলি তৈরি হয়েছে, এটি তো আসলে ছিলই। বঙ্গবন্ধুর অবর্তমানে সেটি আবার জাগ্রত হয়েছে। যারা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বা যারা আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিপক্ষে যারা ছিল, তাদের সঙ্গে যে বিরোধ, সেই বিরোধের তো মীমাংসা এখনো হয়নি, এটি দৃশ্যমান। আচ্ছা, আমি আপনার কাছে এই পর্যায়ে আমি যাচ্ছি হাকিম আরিফ। আপনি বলেন যে এই যে দৃশ্যমান বলেন যে বিভাজনটা, এই বিভাজনটা কেন এখনো অর্থাৎ এক্সিস্ট করছে বিভাজনটা, যেখানে আমাদের একটি মুক্তিযুদ্ধ হলো, বাংলার ভাষা আন্দোলন হলো, আমরা সবাই জানি যে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তিতে সেখানে কেন বিভক্তিটা এত খণ্ডিত হলো? একসময় রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হলো, নজরুলকে দ্বিখণ্ডিত করা হলো, কিন্তু সেই ধারাটা কেন আমরা এখনো লক্ষ্য করছি যে কেন, কারণটা কি? আপনি স্বাধীন দেশে সেটি কেন হলো? আপনি আসলে ২১-এর যে অখণ্ড চেতনা কি ভুলণ্ঠিত হয় না? জি, অবশ্যই। এখন ২১-এর চেতনা বলতে আমরা যদি বলি যে ভাষার অধিকার, মায়ের ভাষার অধিকার, আমার সংস্কৃতি চর্চার অধিকার, আমার অর্থনৈতিক মুক্তির অধিকার, নিঃসন্দেহে এই চেতনার উপরেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি দাঁড়িয়েছিল। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ রাষ্ট্রে এই যে চেতনা আছে, এই চেতনার প্রতিপক্ষে কিন্তু আরেকটি বিশ্বাস, আরেকটি আপনার বাস্তবতা আছে। সেই বাস্তবতা যখন মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন কিন্তু বাঙালি সংস্কৃতি আর থাকে না, তখন অন্য সংস্কৃতি চলে আসে, বাংলাদেশি সংস্কৃতি চলে আসে, বাংলা ভাষা আর থাকে না, তখন অন্য ভাষা চলে আসে। সুতরাং আমরা কিন্তু দুটি বিশ্বাসের মধ্যে দিয়ে দ্বান্দ্বিকভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন এই দ্বান্দ্বিকতার কখন সমাপন ঘটবে সেটি আসলে রাষ্ট্রের দায়িত্ব। এই দ্বান্দ্বিকতার ক্ষেত্রে আমাদের যে আপকামিং জেনারেশন আছেন যারা, বা আমরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা জাতীয়তাবাদের, অর্থাৎ আমাদের দেশপ্রেমের যে ঘাটতি হচ্ছে কিনা, বা একটি মানে এককেন্দ্রিক যে রাষ্ট্র, মানে অর্থাৎ রাষ্ট্র মানে যে মানুষের ভিতরে চেতনাগত যে উন্মেষ ঘটবার কথা ছিল একটি বাঙালি জাতি হিসেবে, সেখানে বিচ্যুতি ঘটছে কিনা বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? নিঃসন্দেহে আমি বলবো ঘটছে। কারণ আমরা যখন মনে করি যে এককেন্দ্রিক চেতনা বাস্তবায়ন হচ্ছে না, তখন তার একটি প্রতিপক্ষে আরেকটি বিশ্বাস আছে। সেই কারণে আমাদের তরুণরা কখনো বিভ্রান্ত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের মূল চেতনা কী হবে, আমাদের সংস্কৃতির মূল ধর্ম কী হবে, আমার ভাষার প্রশ্ন কি আসবে, সেই বিষয়গুলো আমরা এখনও কিন্তু মীমাংসা করতে পারিনি। আমি সহজ করে একটা কথা বলি, আমি যদি একেবারে নিরেট ভাষার প্রশ্নে চলে আসি, এই যে ৫৩ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের বাংলাদেশ, আমরা একটি ভাষা নীতি কিন্তু করতে পারি নাই। আপনি দেখেন আমাদের পাঠ নীতি আছে, আমাদের মুদ্রা নীতি আছে, আমাদের অনেক নীতি আছে, কিন্তু একজন শিশু জন্মগ্রহণ করে বাংলাদেশে ৪১টি মাতৃভাষা আছে, তার মানে ৪১টি মাতৃভাষা শিশু আছে। এখন এই যে শিশুরা জন্মগ্রহণ করে কোন ভাষাটি প্রথম শিখবে, ইংরেজি কখন শিখবে, যে শিশুটি ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষায় জন্মগ্রহণ করেছে সে কী ভাষা পড়াশোনা করবে, বাংলা কখন শিখবে, ইংরেজি কখন শিখবে, সেই মীমাংসা কিন্তু আজ আমরা করতে পারিনি। এবং করতে পারিনি বলে একটি চরম বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, একজন শিশু
আপনার বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষার কোনো কোর্স না নিয়ে, কোনো বিষয় না পড়েও, বাংলা না পড়েও ইংরেজি মাধ্যমে পড়াশোনার মাধ্যমে শুরু করে তার যাত্রা শুরু করতে পারে, এবং কোনোদিন তাকে বাংলা পড়তে হবে না, এরকম একটি নির্মম বাস্তবতার মধ্যে আছি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রকে মীমাংসা করতে হবে। কেন বিবেচনায় নেওয়া হলো না তাহলে এতদিন হলো 53 বছর কেন বিবেচনায়? এটা মৌলিক ভিত্তি ছিল আমাদের, জি, তাই না? মৌলিক ভিত্তি ছিল। এই প্রশ্নটি কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এই যে 53 বছর বয়স হয়ে গেল, সবাই মিলে কিন্তু আমরা বস্তুনিষ্ঠভাবে আমাদের খুঁজতে হবে। আমরা যদি খুঁজতে পারি তাহলে বাংলাদেশের যে উন্নতির কথা বলি, সেই উন্নতি, জাতীয়তাবাদ কেন্দ্রিক যে উন্নতি, ভাষার প্রশ্নে, বাঙালিত্বের প্রশ্নে, বাঙালির সংস্কৃতির প্রশ্নে যে উন্নতির কথা বলি, সেটি কিন্তু আমরা করতে পারবো। আমরা যতদিন এই মীমাংসায় না যাব ততদিন কিন্তু আমাদের মধ্যে এই বিভেদ এবং এই দান্দিকতা থেকে যাবে। ধন্যবাদ। হাসান হাফিজ, আপনি কি বলবেন? রাজনীতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এই সব মীমাংসা হয়ে যেত আগেই। কিন্তু আমাদের মধ্যে সেই, আমি বলি যে আমাদের দেশপ্রেমেরও ঘাটতি আছে। আমি বলবো আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত তাদের পাঠ্যপুস্তক আমরা পুরোটা দিতে পারিনি, কিছুটা পেরেছি। আমরা কিন্তু সেরকম শ্রদ্ধাশীল না, জোর করে তো আমরা বাংলা চাপিয়ে দিতে পারি না তাদের উপরে। মাতৃভাষা মানেই যে মানে আমাদের বাংলা চাপিয়ে দিব তা কিন্তু না, আসলে সেটা শ্রদ্ধাশীল হতে হবে এবং আমরা যেন একটা রোল মডেল হতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটা হয়েছিল। তো এখন এইটার বিস্তৃতিটা ঘটাতে হবে এবং আমাদের সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে। আমাদের যে লাবণ্য আছে, আমাদের ভাষার যে সৌন্দর্য আছে, এত মেলোডিয়াস ভাষা, একটা এত গীতল ভাষা, হ্যাঁ, এত সুন্দর, মানে পৃথিবীর মধ্যে যে বলা হয় তার মধ্যে 6ষ্ঠতম ভাষা বাংলা, এত বেশি মানুষ এটাতে কথা বলে, চর্চা করে, সেইটার বিকাশটা, লালনটা কিন্তু আমরা করতে পারছি না। আমরা উচ্চশিক্ষা নিতে পারছি না মাতৃভাষার মাধ্যমে, আমরা আনন্দের সঙ্গে শিক্ষাটা নিতে পারছি না। শিক্ষাটা একটা শাস্তির মতো হয়ে যায়, বোঝার মতো হয়ে যায়, ফলে আমাদের প্রকৃত জ্ঞানভিত্তিক সমাজটা আমরা গড়ে তুলতে পারছি না। সব কিছু যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, প্রত্যয় থাকে, অঙ্গীকার থাকে, তাহলে যদি একটা এটার সুরাহা হতে পারে। কিন্তু এখন আমরা গ্লোবালাইজেশনে পৌঁছে গিয়ে আরও সমস্যা হয়েছে। এখন কিন্তু আমরা এই যে FM রেডিওতে দেখছি বাংলা ভাষার, আমি বলবো, বলাৎকারী করা হচ্ছে। তারপরে এই যে SMS, টেক্সটিং, মেসেজিং, এখানে কোনো সেন্সরশিপ বা নাটকগুলোতে যে ভাষার ব্যবহার হচ্ছে, যে প্রমিত বাংলা নেই, উদ্বেগজনক। প্রমিত বাংলাটা মার খাচ্ছে, আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি না, আমাদের কিন্তু বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলে, ভারতের, ওরা কিন্তু ওখানে কিন্তু বাংলা ভাষা মরে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের দেশেই বাংলা ভাষা টিকে থাকবে, কিন্তু আমরা সেটার যথাযথ লালন করতে পারছি না, আমরা পরিচর্যাটা দিতে পারছি না। সেই দিকে কিন্তু একটা, আমার মনে হয় কি, একটা কমিশন করা উচিত। এটা ভাষা, এইটার খতিয়ে দেখার জন্য সব কিছুর, এই যে ভাষা নীতি প্রয়োজন, অনুবাদের একাডেমি প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের সত্যিকারে ভালো। আর ফেব্রুয়ারি মাসেই শুধু আমরা কেন স্মরণ করব, সারা বছর কেন নয়? আমরা একটা, আমাকে পণ্ডিত রবিশঙ্কর, আমার সৌভাগ্য হয়েছিল 2বার ইন্টারভিউ করার, উনি বলেছিলেন যে এখানে এসে এত ভালো লাগে, সব কিছু বাংলা, সব কিছু বাংলা। কিন্তু আমরা সেই বাংলাটা তো দেখছি না। আমরা এখন রাস্তাঘাটে দেখি যে ইংরেজিতে সাইনবোর্ড, খুবই দুঃখজনক। থাকুক, ইংরেজি থাকুক, সমস্যা নাই, বাংলাটা তো থাকতে হবে। এইটা কিন্তু এটার দায়িত্ব সিটি কর্পোরেশন, তারা সেগুলি করছে না। যে আইন থাকলেও সে প্রয়োগটা কেন না, আমার বারবারই না। আমি সেখানেই তো বলছি, রাজনৈতিক সদিচ্ছার অভাবটা আছে, আমাদের অঙ্গীকারের অভাব আছে, দেশপ্রেমের অভাব আছে। সেটি হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে আমরা যা বিশ্বাস করি তা করি না। আমরা হয়তো না, আপনি যেখানে বলেন যে আমাদের একটা আইন আছে, সেই আইনটি কেন প্রয়োগ করা গেল না? যেখানে এত আত্মত্যাগ আমাদের করা হলো, অর্থাৎ 52 থেকে 71 পর্যন্ত, তারপর এটিকে করা গেল না আইনের মাধ্যমে প্রয়োগ, এটা একটা অবাককাণ্ড বিষয় লাগে। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, সেটি হচ্ছে সাহিত্য সংস্কৃতির অবস্থাটা কি? যে 52 পর থেকে, হাসান হাফিজ ভাই, আপনি তো অনেক একজন বড় কবি, যে একটা বিস্ফোরণ ঘটেছিল, বিপ্লব ঘটেছিল বাঙালি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে, যেটা বড় ধরনের পরিবর্তন ঘটেছিল, সেই জায়গাটি এখন, সেই চর্চার জায়গাটি, সেই জায়গাটি এত বছরেও কিন্তু আমাদের একটা মুক্তিযুদ্ধের উপরে একটা ক্লাসিক উপন্যাস আমরা এখনো সেই অর্থে পাইনি। এটা সময় লাগে, একটু আবেগটা থিত হতে একটু সময় লাগে। আর আমাদের মুক্তিযুদ্ধ, আমি মনে করি যে এখনও চলছে এবং চলতেই থাকবে। মুক্তিযুদ্ধ কিন্তু কখনো শেষ হয়, 9 মাসে সীমিত না। অর্থনৈতিক মুক্তি আমাদের অর্জিত হয় না, আমাদের সাংস্কৃতিক মুক্তি এখনও অর্জনের অপেক্ষায়। আমাদের সেই নিরন্তর লড়াইটা করে যেতে হবে। এই বিশ্বায়নের সময়ে নিজের ভাষাকে টিকিয়ে রাখা কিন্তু খুব কঠিন। এখানে আছেন মহাপরিচালক মহোদয়, উনি জানেন প্রতিদিনই কিন্তু অনেক ভাষার মৃত্যু হচ্ছে পৃথিবীতে।
সেটা খুবই মর্মান্তিক। একটার পর একটা সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এত বড় একটা জনগোষ্ঠী, আমরা যদি এটাকে ঠিকমতো পুষ্টি, পরিচর্যা, প্রেম, ভালোবাসা, মমতা দিয়ে এটাকে আগলে রাখতে না পারি, এটাকে বিকশিত করতে না পারি, সংরক্ষণ করতে না পারি, সেটা হবে মর্মান্তিক ব্যর্থতা। এখানে তরুণ প্রজন্মকে দোষ দেওয়ার কিছু নেই। দায়িত্বটা আমাদের, অভিভাবক মণ্ডলীর, রাষ্ট্রের, শিক্ষক মণ্ডলীর, সব কিছু মিলে একটা কিন্তু আমাদের দায়িত্ব। ধন্যবাদ। আমি আসবো এরপরে যাচ্ছি আসাদ বারহান, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যেটি এই দুজনই প্রশ্নটা তুললেন, যে একটা প্রমিত বাংলা, যে বাংলা একটা স্ট্যান্ডার্ড একটা অবস্থান আছে, যে শুদ্ধ উচ্চারণ অনেকে বলবার চেষ্টা করেন, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের গণমাধ্যম যেগুলো আছে, মিডিয়া যেগুলো আছে, সেখানে যে নাটক বা যে ভাষা প্রচার করা হয়, অর্থাৎ লিঙ্গুয়ে ফ্র্যাঙ্কা, লোকাল ল্যাঙ্গুয়েজ, যার ফলে কি প্রমিত বাংলা যেটা, সেটি কি উবে যাচ্ছে, মুছে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে সেখানে? আমরা ক্ষতিগ্রস্ত, এফএম রেডিও বেরিয়েছে এই পর্যায়ে। সেটা হয়তো এক ধরনের তারা হয়তো এটাকে বিকৃতি বলা যেতে পারে। এটাকে হয়তো বন্ধ করা যাবে না, কারণ যে ভাষাটা তো আসছে বিভিন্ন অঞ্চল থেকে। ধরুন অঞ্চলভিত্তিক আমাদের যে ভাষা, আঞ্চলিক ভাষার যেটা চট্টগ্রাম বলি, সিলেট বলি বা রাজশাহী অঞ্চল বলি, এক এক অঞ্চলের ভাষা এক এক ধরনের। তো সেই অঞ্চলভিত্তিক আঞ্চলিক ভাষার প্রভাব যদি সাহিত্যে আসতে পারে, না সাহিত্য যেভাবে আসছে প্রতিটি ক্ষেত্রেই, তাহলে কি দাঁড়াচ্ছে? বিকৃতি করে যদি বিকৃত করা হয়, তাহলে সেক্ষেত্রে তো এটা যারা এসব অনুষ্ঠান প্রযোজনা করেন, নিয়ন্ত্রণ করেন, তাদেরকে। আপনি তো বাংলাদেশ টেলিভিশন মা বলেছিলেন, আগে তো একটা ভাষার একটা মান নির্ণয় করা হতো বিজ্ঞাপন কিংবা নাটকে, আমরা জানি সেই বিষয়টি তো এখন নাই। 2 বছর ছিলাম বাংলাদেশ টেলিভিশন মহাপরিচালক ছিলাম। আমার জানা মতে আমার সময়ে আমি চেষ্টা করেছি এসব বিষয়গুলো থেকে বিরত রাখবার জন্যে। নাটক বলি বা বিজ্ঞাপন বলি, এই বিষয়গুলোকেই, সেটি আমি আমার নিজস্ব বিবেচনা থেকে সেটা করেছি। কিন্তু অন্যান্য চ্যানেলগুলো তারা যদিও সেই বিবেচনা থেকে নিয়ন্ত্রণ করেন, তাহলে তো আপনি বন্ধ হয়ে যাবে। আমি তো এরকম আছে, আমি টেলিভিশন নাটক তৈরি হচ্ছে, শুটিং হচ্ছে, বন্ধ করে দিয়েছে। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর নাটক বন্ধ করে দিয়েছে, না এটা যাবে না। তো এখন বিষয়গুলো হচ্ছে, আমাদের বাংলা ভাষা তো নিঃসন্দেহে একটি সুন্দর ভাষা। হাসান ভাই যেটা বললেন, জনসংখ্যার দিক থেকে 8ম ভাষা, কিন্তু ভাষার যে সৌন্দর্য, লাবণ্য সেটি কিন্তু কোনো অংশে আমরা অন্য ভাষার চেয়ে পিছিয়ে নেই। আমাদের যে ভাষায় রবীন্দ্রনাথ রয়েছেন, নজরুলের মতন লেখক রয়েছেন, কবি রয়েছেন, বঙ্কিম রয়েছেন, মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসিক রয়েছেন, বা মীর মশাররফের মতন শক্তিশালী উপন্যাসিক রয়েছেন, তাহলে সেই ভাষা নিয়ে তো আমাদের অহংকার করবার কথা। এখন 1952 সালের 21-এর যে চেতনার বা যে আমাদের আন্দোলন যেটা ছিল, সেটা উর্দুর রাষ্ট্রভাষা করতে চেয়েছে, এটি দাপ্তরিক ভাষার করতে চেয়েছে। তার প্রতিবাদে বাঙালিরা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। কাজে 21 আমাদের একটা জিনিস শিখিয়েছে, যে রক্ত ছাড়া মুক্তি মেলে না। কিন্তু সেই রক্ত দেওয়া হলো, কিন্তু আমাদের সেই জায়গাগুলো তো আমরা ধরে রাখতে পারছি না। হাসান ভাই যেটা বললেন, রাজনীতি এখানে একটা বড় ফ্যাক্টর। রাজনীতি কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ, অর্থাৎ রাজনীতি, শিক্ষা বলি, অর্থ বলি, সংস্কৃতি বলি, সবকিছুকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে। শেষ বক্তব্য দিন। যে বলুন, যে আমি ছোট জড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে 52 ভাষা আন্দোলনের 52 সালে কিন্তু 4টি স্লোগান ছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই, শহীদ স্মৃতি অমর হোক, সর্বশ্রেষ্ঠ বাংলা ভাষা চালু করে, এটা কিন্তু একটি স্লোগান ছিল অন্যতম। কিন্তু সেই জায়গাটিতে আমরা কি বিচ্যুত হলাম কিনা? না, নিঃসন্দেহে বিচ্যুত হয়েছে। কারণ আমরা তো আমাদের যে, আমি আগেই বলেছি যে শিক্ষাক্ষেত্রে যে বাংলা চালু হয়েছিল আপনার স্বাধীনতার পর, সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। কিন্তু আপনার ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আপনার মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। তাহলে একটি রাষ্ট্রে আমাদের তো নির্ধারণ করতে হবে যে আমরা আসলে
কয়টি শিক্ষা মাধ্যম চায় এবং অর্থাৎ কয়টি রাষ্ট্রের দায়িত্ব আছে, প্রধান দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হাসান হাফিজ শেষ বক্তব্য দিনে আমি শেষ পর্যায়ে 10 সেকেন্ডে বলুন। আমার মনে হয় কি একটা নজরদারির জন্য বাংলা ভাষার যে উন্নয়ন বাধা সেগুলির জন্য একটা বডি করা দরকার মনে হয়, একটা নজরদারি এবং মানে সত্যিকার অর্থে কার্যকর, এবং শুধু ফেব্রুয়ারি না সারা বছর এটা থাকবে এবং এইটা একটা রিপোর্ট দেবে, সেইটা বাস্তবায়ন করব। আমাদের যদি আন্তরিকতা থাকে, সত্যিকারের অঙ্গীকার থাকে, দেশপ্রেম থাকে, ভালোবাসা থাকে ভাষার প্রতি, তাহলে সেটা আমার মনে হয় করা দরকার। একটা যারা এটা নজরদারি করবে, খতিয়ে দেখবে, অ্যাকশন নেবে, শাস্তি অর্থাৎ এই ধরনের একটা পর্যবেক্ষণের মতো একটা থাকা দরকার আছে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।